চলতি মাসের ৭ থেকে ১০ তারিখ হংকংয়ে অনুষ্ঠিত হলো এপিএসআর কংগ্রেস ২০২৪। ৪ দিন ব্যাপী এই কংগ্রেসে বাংলাদেশের ২ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিয়েছিলেন এবং এতে বাংলাদেশের প্রাপ্তি অনেক ধরনের। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় এপিএসআর ২০২৪ বাংলাদেশের প্রাপ্তি। অনুষ্ঠানটি সহযোগিতা করছে ডিবিএল ফার্মা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য দুজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন, সভাপতি বাংলাদেশ লাং ফাউন্ডেশন। সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাক্তার আসিফ মুজতবা মাহমুদ, মহাসচিব বাংলাদেশ লাং ফাউন্ডেশন। একই সঙ্গে দুজনই বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আপনাদের দুজনকেই কষ্ট করে আমাদের স্টুডিওতে আসবার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি স্যারের কাছে প্রথমে জানতে চাই যে এপিএসআর তো একজন সাংবাদিক হিসেবে আমার মুখস্থ হয়ে গেছে, কারণ আমি অসংখ্যবার গণমাধ্যমে সরাসরি আপনাদেরকে নিয়ে এসেছি, লাইভ করেছি এবং অনেক খবর আসলে বাংলাদেশে আমরা দেবার চেষ্টা করেছি এখন টেলিভিশনের মাধ্যমে। আমি স্যারের কাছে একটু জানতে চাই যে এপিএসআর কংগ্রেস এই যে ২০২৪ নিয়ে এত আলোচনা, এত কথা, এটি কি আসলে ২৪ সালে এসেই নতুন মাত্রা পেয়েছে নাকি এটি অনেক পুরনো কংগ্রেস, প্রতি বছর হচ্ছে? এপিএসআর কংগ্রেসটা সম্পর্কে যদি একটু জানতে চাই। এপিএসআর আসলে হচ্ছে এশিয়ান প্যাসিফিক সোসাইটি স্পিরোলজি, অর্থাৎ এটা বক্ষব্যাধি বিশেষজ্ঞদের একটা সংগঠন এশিয়ান প্যাসিফিকে। এখানে এশিয়ার অনেকগুলো দেশ যুক্ত আছে। এটা অনেক পুরনো একটা সংগঠন এবং প্রতি বছরেই একটা কর্মশালা করে ওনারা ৪ দিন ব্যাপী, এবং একবার এক এক দেশে হয় এটা। এবং এখানে সারা এশিয়ার মহাদেশের বিভিন্ন জায়গা থেকে বক্ষব্যাধি বিষয়ে যোগ দিয়ে থাকেন এবং এই পুরো বছরব্যাপী যে বক্ষব্যাধি বিষয়ক যে কাজগুলো হচ্ছে, নতুন কি ওষুধ আসছে, নতুন কি রোগ হচ্ছে, কোভিড পরবর্তী লাংসের যে জটিলতাগুলো হচ্ছে এবং কোভিড ভ্যাকসিনের যে কমপ্লিকেশনগুলো হচ্ছে, টিউবারকুলোসিস রিলেটেড যে নতুন নতুন ওষুধ আসছে, মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস চিকিৎসা, অ্যাজমার চিকিৎসা, এই যে সারা পক্ষে যত রোগগুলো আছে এগুলো সম্পর্কে ব্যাপক আলোচনা হয়। শুধু আলোচনাতে সীমাবদ্ধ থাকে না, এখানে কতগুলো কর্মশালা হয় যেখানে হাতে কলমে শিখিয়ে দেওয়া হয় যে নতুন নতুন কী প্রযুক্তি এসেছে এবং সেগুলোর প্রয়োগ কীভাবে রোগীদের মধ্যে করে রোগীরা বেনিফিট হতে পারে। ধন্যবাদ। অধ্যাপক আসিফ মুজতবা, আপনার কাছে জানতে চাইবো যে এটি কত আগে থেকে শুরু হয়েছে, একেবারে শুরুতে কোথায় হয়েছে, পর্যায়ক্রমে কয়েকটা দেশের নামও আমরা জানতে চাই আসলে, এবং এই যে পরিবর্তনের কারণগুলো আসলে কি, দেশ কেন পরিবর্তন হয়? মূলত যেটা বললেন আমাদের সভাপতি, যে এটা এশিয়া প্যাসিফিক অঞ্চলকে প্রতিনিধিত্ব করে। তো ওনারা চান যে সব দেশই যাতে সম্পৃক্ত হয়। ধরেন যে খেলা যেভাবে অলিম্পিক্স যেভাবে ভেন্যু চেঞ্জ করে, সেটা সম্পৃক্ততা বাড়াবার জন্য ওনারা করে থাকেন। মূলত জাপানের অধ্যাপক হারাসাওয়া, উনি প্রায় ৩০ বছর আগে এই সংগঠনটি গোড়াপত্তন স্থাপন করেন এবং কিছু জাপানি চিকিৎসক ওনারা দেখলেন যে আমরা সাধারণত বিজ্ঞানের যে বিকাশ হচ্ছে সেটা পশ্চিমা দেশগুলিতে হচ্ছে, কিন্তু ওনারা দেখলেন যে আমাদের যে এই অঞ্চলটা যেটাকে বলে যে ইস্ট, এটার মধ্যে অনেক বিজ্ঞানের চর্চা হচ্ছে এবং এখানে রিসোর্স লিমিটেড সেটিংসও আছে। সেই অনুপ্রেরণায় প্রফেসর হারাসাওয়া ৩০ বছর আগে এটা আরম্ভ করলেন। উনি কি এখনো বেঁচে আছেন? না, হারাসাওয়া উনি ইন্তেকাল করেছেন এবং ওনার একটা মেমোরিয়াল লেকচার হয়ে থাকে এখানে। সঙ্গে যোগ দিলেন তখনকার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তো এনারা হচ্ছেন উন্নত বিশ্বের ধরনের প্রতিনিধিত্বকারী, আর আমরা হচ্ছি উন্নয়নকামী দেশের এখানে মধ্যে অন্যান্য সিঙ্গাপুর, থাইল্যান্ডে রয়েছেন। এবার ছিল ২৮তম কংগ্রেস। তাহলে প্রতি বছর গত ২৮ বছর ধরে, আমরা যদি কোভিডের বছরটা বাদ দিই, প্রায় ওই ৩০ বছর ধরে এই ট্রেডিশনটা চলে আসছে। এবং আমরা এবার হংকং দেখলাম, আগামীতে ইনশাআল্লাহ আগামী বছর হতে যাচ্ছে ম্যানিলাতে, তারপরের বছর হবে পেনাঙ্গে। সো এইভাবে করে আমরা খুব সহজে ওখানে যেতে পারি। এক, দ্বিতীয়ত হচ্ছে যেটা আমরা বলছিলেন আমাদের সভাপতি, যে এই অঞ্চলের কতগুলি বিশেষত্ব আছে, ধরেন বায়ু, জলবায়ু, রোগ, দূষণের ক্ষেত্রে, মানুষের সামাজিক আর্থসামাজিক অবস্থা, সেটার প্রেক্ষিতে বিজ্ঞানকে কিভাবে তাদের স্বাস্থ্যসেবায় কাজে লাগানো যায়, এটা এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির একটা মূল লক্ষ্য। কিন্তু স্যার, আমি যেটা দেখেছি, আমি অনেকগুলো কনফারেন্স এর আগেও কভার করেছি, কিন্তু বাংলাদেশের লাং ফাউন্ডেশন, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সঙ্গে এই যে এপিএসআর-এর একটা খুবই অন্যরকম একটা সম্পর্ক মনে হয়েছে। যেমন আমরা প্রথম দিনেই উদ্বোধনেই আসলে দেখলাম যে 12টি দেশের সোসাইটির যারা প্রেসিডেন্ট তাদেরকে আসলে স্টেজে ওঠানো হলো,
তারা কথা বললেন বা কুশল বিনিময় হলো, মানে এই 12 জনকে আলাদা করে স্টেজে তোলার আসলে কি কারণ? এর মধ্যে আসলে আপনিও ছিলেন স্যার হ্যাঁ, বাংলাদেশের পক্ষ আসলে থেকে। লাং ফাউন্ডেশনের সাথে এপিএসসি সম্পর্ক অনেক পুরনো। জি। আমরা প্রায় 2005-6-এর দিকে কিন্তু এই আমাদের যাত্রা। আসিফ ভাই যখন জাপানে ছিলেন, উনি যখন জাপানে পিএইচডি করতে যান, সেখান থেকে ওনার যে মেন্টর ছিল, সেই মেন্টরের মাধ্যমেই কিন্তু আমাদের সাথে এই এপিএসএর সম্পর্ক এস্টাবলিশড হয়। এবং আমরা আমাদের লাং ফাউন্ডেশনের বিশাল একটা গ্রুপ কিন্তু এপিএসএর মেম্বার। কতজন স্যার? আমাদের প্রায় 200 জন মেম্বার আছে। 200 জন। হ্যাঁ, এপিএসএর মেম্বার আছে, এবং যার কারণে এপিএসএর সাথে আমাদের সম্পর্ক শুধু পুরনো নয়, আমাদের সাথে ওদের সবসময় একটা মেইলে যোগাযোগ আছে। এবং ওদের যদি কোনো আমাদেরকে ইনভাইট করে লেকচার দেওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম, আমরা আমাদের কনফারেন্স ওদেরকে ডেকে আনি, ওরা মানে পাঠিয়ে দেয়। একটা পরিবারের মতো হয়ে গেছে আর কি, একটা পরিবারের মতো হয়ে গেছে, এবং সেটা এত বেশি সুসম্পর্ক, যার কারণে এবার আমাদের লাং ফাউন্ডেশনের, যেমন আসিফ ভাই ছিলেন ইনভাইটেড স্পিকার এবার কিন্তু আচ্ছা। টিউবারকুলোসিস সেশনে, আর আমাদের কিছু মেম্বার তাদের ছিল পোস্টার ছিল, আর আমাদের অনেকেই আবার চেয়ারপারসন ছিলাম বিভিন্ন সেশনে। সুতরাং আমাদের একটা বিশাল রোলই ছিল ওখানে। এতে করে যে জিনিসটা হচ্ছে, আমাদের যে ইয়াং জেনারেশন আছে, যারা নতুন আপকামিং ডেসপিটি ফিজিশিয়ান ভবিষ্যতে এদেশে চিকিৎসা সেবা দেবে, ওনারা শিখছে যে কীভাবে রেসপিরোলজিতে ভালো চিকিৎসাটা এদেশে অ্যাপ্লাই করা সম্ভব, এবং কীভাবে ওদের থেকে আমরা আদায় করতে পারবো, এই জিনিসটা ওরা শিখে যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। ধন্যবাদ অধ্যাপক আসিফ। আপনার কাছে আরও একটু বিস্তারিত জানতে চাই যে আমাদের পক্ষ থেকে, মানে বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে আপনি বা অধ্যাপক বেন্নুর স্যার বা আলী হোসেন স্যার বা শাকুর স্যার, যারা আসলে চেয়ার হিসেবে ছিলেন অনেকগুলোতে, মানে কোন সেশনে কি আলোচনা হয়েছে, সেটা যদি বলেন। আমি যে সেশনে চেয়ারপারসনের দায়িত্ব পালন করি, সেটা টিউবারকুলোসিস নিয়ে ছিল। আপনি জানেন যে এই অঞ্চলে টিউবারকুলোসিস একটা বড় জনস্বাস্থ্য সমস্যা, এবং এর মধ্যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, মানে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা একটা বড় সমস্যা হয়েছে। এবং আমি আমাদের দর্শকদের জন্য জানাতে চাই যে এই ওষুধ প্রতিরোধী যক্ষ্মার যে চিকিৎসা ব্যবস্থা, তার মধ্যে কিন্তু বাংলাদেশের একটা বিরাট অবদান রয়েছে। একসময় ইঞ্জেকশন দেওয়া হতো, সেটাকে কমিয়ে এনে 9 মাসে, আগে 18 মাসের চিকিৎসাকে 9 মাসে কমিয়ে এনে একটা চিকিৎসা পদ্ধতি রেজিমেন, এটাকে বাংলাদেশ রেজিমেন বলে, এবং আমাদের দেশের উত্তরবঙ্গে এটার কিন্তু গবেষণাটি হয়। তো সেই হিসাবে তারা কিন্তু টিবি সংক্রান্ত কোনো আলোচনায় বাংলাদেশ থেকে আগত যারা বক্তা কিংবা বিশেষজ্ঞ, তাদেরকে খুব গুরুত্ব সহকারে নেন। সেটারই আলোকে আমাকে সেই দায়িত্বটা দেওয়া হয়। পাশাপাশি আমাদের সভাপতি, উনি ছিলেন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, আজকে একটা ফুসফুসের একটা খুব বার্নিং একটা প্রবলেম সারা বিশ্বে, বাংলাদেশেও, এবং উনি ওটাতে সভাপতিত্ব করেন। এবং সেটারও একটা রেকগনিশন আছে যে অনেক আগে টোকিওতে পিএসআরে ওনাকে কিন্তু ইনভাইটেড স্পিকার হিসাবে মানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেটারই ধারাবাহিকতা এটা চলছে। ডক্টর শাকুর, ডক্টর বেন্নুর, ওনারা কিন্তু এশিয়ান এপিএসআরের কতগুলি অ্যাসেম্বলি আছে যেগুলি ফাংশনাল ইউনিট হিসেবে কাজ করে। একজন অ্যাজমাতে প্রতিনিধিত্ব করছেন, আরেকজন নন টিউবারকুলোসিস ইনফেকশনে। তো সেই সংক্রান্ত যে অধিবেশনগুলি ছিল, সভাপতি ওনাদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। ধন্যবাদ। আমি একটু বিস্তারিত অধ্যাপক আলী হোসেন আপনার কাছে জানবো যে আপনারা তো শিখছেন আবার শেখাচ্ছেন, কিন্তু এই কনফারেন্স, মানে আমি যদি ব্যক্তি হিসেবে আপনাকে জিজ্ঞেস করি, আপনার লার্নিংটা আসলে এই কনফারেন্স থেকে কি? হ্যাঁ, আমার তো অনেক লার্নিং আছে এখানে। বিশেষ করে যে অনেকগুলো ওষুধ এসেছে, অনেক ধরনের চিকিৎসা এসেছে, যেগুলো এখন রিসার্চ শেষ হয়েছে, ফাইনাল রিসার্চ হয়ে গেছে, পেশেন্ট পাচ্ছে, কিন্তু টেক্সট বুকে আসেনি, জার্নালে এসেছে, টেক্সট বুকে আসেনি। তো টেক্সট বুকে তখন এখানকার চিকিৎসা জানবো, আমরা জানবো। কিন্তু এই যে এর আগেই যদি আমরা আমাদের পেশেন্টকে অ্যাপ্লাই করতে পারি, তারা বেশ ভালো থাকবে। তার কারণ হচ্ছে টেক্সট বুকে একটা ওষুধ আসতে 4 থেকে 5 বছর সময় লাগে মিনিমাম। আচ্ছা। আর জার্নালে আসতে তাও 1.5 থেকে 2 বছর লাগে। কিন্তু তার আগে কিন্তু অলরেডি এটা মার্কেটে এসে পেশেন্টরা যে পাচ্ছে, সেই যে বেনিফিটটুকু পাচ্ছে, এটা কিন্তু এইসব সম্মেলনেই কিন্তু প্রকাশ করে বিজ্ঞানীরা। আচ্ছা। যে আমরা হয়তো 200 জন পেশেন্টকে দিয়েছি, ফেজ 3 ট্রায়াল শেষ হয়েছে, এত পেশেন্ট ইমপ্রুভ করেছে, এরপরে আমরা পেশেন্টকে তারা বেনিফিট পাচ্ছে, এই যে কথাটুকু আমরা শুনলাম, এটা কিন্তু আমাদের যদি আমরা না যাই, তাহলে আমাদের শুনতে 5 বছর সময় লেগে যেত, এবং তাতে করে কিন্তু আমরা ওই উন্নত বিশ্ব থেকে পিছিয়ে যেতাম। আজকে যেই পেশেন্টটা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিচ্ছে, ব্যাংককে গিয়ে চিকিৎসা নিচ্ছে, অথবা হংকংয়ে চিকিৎসা নিচ্ছে,
সে এসে আমাদেরকে বলতো আপনারা তো অনেক পিছিয়ে আছেন, আপনারা কিছুই জানেন না। তো এই সুযোগটুকু আমরা তো দিতে চাই না কাউকে, কারণ আমরা যদি এইসব কনফারেন্সে অ্যাটেন্ড করি তাহলে কিন্তু আমরা এগুলো জানবো, এসে আমরা বলতে পারবো, আমরা আমাদের ফার্মাসির কোম্পানিকে বলতে পারবো ওষুধগুলো প্রোডাকশন করার জন্য, যাতে করে আমাদের দেশের পেশেন্ট এটা বেনিফিটটুকু পায়। যেমন আমরা শুনছি যে ডিবিএলএর একটি নতুন ওষুধ আসলে আসছে, একটা ইনহেলার অ্যান্টি অ্যাজমাটিক, মানে সেগুলো কি এই টাইপেরই কিনা যে অনেকদিন ধরে অপেক্ষায় ছিল এখন আসছে, এরকম কি কিছু নাকি? এটা আলাদা ধরনের? ওটা এক্স্যাক্টলি ওরকম না, তবে ডিভাইসটা হচ্ছে নতুন। তার কারণ হচ্ছে যে যখন গ্লাক্সো এদেশে ছিল তখন তারা এটা মার্কেটিং করতো, কিন্তু এখন গ্লাক্সো চলে যাওয়ার পরে এটা কিন্তু এখন মার্কেটে খুব একটা নাই, আসে স্মাগলিং হয়ে আসে। কিন্তু এখন ডিবিএল যেটা নিয়ে এসেছে এটা খুবই কনভেনিয়েন্ট। তার কারণ হচ্ছে যে একটা অ্যাজমা পেশেন্ট অনেক সময় ওষুধ নিতে পারে না, তাকে শিখাতে হয়, স্পেশাল লাগে। এই ডিভাইসটা দিলে স্পেশালের প্রয়োজন হয় না, খুবই সিম্পল জিনিস, পেশেন্টকে একবার শিখালেই সে প্রপারলি ওষুধটা নিতে পারে এবং ওষুধটার শ্বাস নিতে যাওয়ার পর সে আরাম ফিল করে। তা আমি মনে করি যে এখন যে ডিভাইসটা ওরা নিয়ে এসেছে এটা পেশেন্ট ফ্রেন্ডলি এবং ডাক্তারদের জন্য খুবই সহজ পেশেন্টকে মোটিভেট করা। আমি মনে করি যে এই ধরনের এই যে কথাটা বললেন, এরকম নতুন নতুন ডিভাইস, নতুন জিনিসগুলো কিন্তু এইসব কনফারেন্স শেখানো হয়, বেসিক্যালি আলোচনা হয়। কিন্তু আমি এই প্রসঙ্গে আমি ডাক্তার আসিফ আপনার কাছে জানতে চাই যে আমরা দেখলাম যে একটি সেশনে একটা ইনহেলারের ব্যবহারের টেকনিক মানে আমাদের কাছে গণমাধ্যম কর্মী হিসেবে খুবই অতি সাধারণ মনে হচ্ছে, মানে এটিও কেন কনফারেন্সে আলোচনার বিষয় হিসেবে আসলো, বা এটির গুরুত্ব আসলে কত বেশি? নিঃসন্দেহে এটার খুবই গুরুত্ব রয়েছে। কারণ কি যে আমি ওষুধটা ঠিক মতন রোগী নিতে পারছেন কিনা এটা টেকনিকের উপর নির্ভর করে। হয়তো ভালো চিকিৎসকের কাছে তিনি গেলেন, ভালো প্রেসক্রিপশন পেলেন, কিন্তু তিনি ব্যবহার বিধিটা জানলেন না, কাজে লাগলো না। এক্স্যাক্টলি। আরেকটা যেটা বলছিলেন প্রফেসর আলী হোসেন যে এই আপনার ডিভাইসের ব্যাপারটাও, এবং আমি একটা অ্যাজমা সেশনে আমি দর্শকের সারিতে ছিলাম এবং সেখানে আপনার কানাডা তারপরে চায়নার রিসার্চ কয়েকজন গবেষক ওনারা উপস্থাপন করলেন যে ডিভাইস এবং পেশেন্টের সেটা ইউজ করার ইজ, মানে কত সহজে উনিরা ব্যবহার করতে পারেন সেটার উপরে অ্যাজমার চিকিৎসা অনেকখানি নির্ভরশীল। অতএব এই যে প্রযুক্তি আর পেশেন্টের যে করার যে মানে তার সামর্থ্য, সেই জিনিসটাকে সমন্বয় করেই কিন্তু আলটিমেটলি চিকিৎসাটার সুফল পাওয়া যাবে। এবং আমাদের পক্ষ থেকে একটি পোস্টার প্রেজেন্টেশন আমি নিজে দেখেছি, ডাক্তার সাদিয়া তিনি করলেন হচ্ছে কোভিডে লাংয়ের যে ক্ষতির বিষয়ে। এই কোভিড নিয়ে যে আসলে কোভিড শেষ হয়ে গেছে কিন্তু এটা রেশ এখনো রয়ে গেছে, এই লাংয়ের ক্ষতি কতটা হচ্ছে বা কত দ্রুত রিপেয়ার করা যায়, মানে এই সম্পর্কিত নতুন আলোচনা এবার কি? এবার হচ্ছে যে কোভিড পরবর্তী লাংয়ের দুইটা কমপ্লিকেশন, একটা হচ্ছে কোভিড পরবর্তী লাংয়ের জটিলতা আর কোভিডের ভ্যাকসিনের জটিলতা, দুটেই সমানভাবে আসলে এখন আলোচনার বিষয়। তার কারণ হচ্ছে কোভিড লাংয়ের যে কমপ্লিকেশনটা করছে তার মধ্যে একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ করে কোভিড, লাং ফাইব্রোসিস করছে এবং লং টাইম পেশেন্টের ইমিউনিটি কমার কারণে রিকারেন্ট ইনফেকশন হচ্ছে। আর কোভিড ভ্যাকসিনটা যেহেতু যত সময় ট্রায়াল দিয়ে মার্কেটে ছাড়া হয়নি, এই ভ্যাকসিন রিলেটেড কমপ্লিকেশনগুলো এখন বেরিয়ে আসছে। মানে সেটা তো একটা বাস্তবতাও ছিল তখন, মানে মানুষকে বাঁচানোর। এক্স্যাক্টলি, কারণ এখন হয়তো পেশেন্ট এসে বলে ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার হাঁপানি হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমি ঘন ঘন অসুস্থ হচ্ছি, হয়তো ভ্যাকসিন নেওয়ার পরে আমার আগে এত অ্যাজমা অ্যাটাক হতো না এখন হচ্ছে। এই যে জিনিসগুলো এখন ভ্যাকসিনেটেড বেরিয়ে আসছে, সেই জন্য কোভিড পোস্ট কোভিড লাং এবং ভ্যাকসিন পোস্ট ভ্যাকসিন লাং এটা কিন্তু আরও কয়েক বছর চলবে, এটা কিন্তু বেশ কয়েক বছর চলবে। এই জন্য কারণ এটা তো খুব বেশি ট্রায়াল দিয়ে মার্কেটে আসেনি, সেই জন্য সাদিয়া যে পেপারটা প্রেজেন্ট করেছে কোভিড পরবর্তী লাংয়ের জটিলতা, যে লাং ফাইব্রোসিস হয়ে লাং স্টিফ হয়ে লাংয়ের পেশেন্ট হাঁটতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে সে, এটা তো খুবই মর্মান্তিক একটা পেশেন্টের জন্য। তাদেরকে রিলিফ দেওয়ার জন্য আসলে কোনো পথ বাতলে দেওয়া হয়েছে কিনা? তাদেরকে রিলিফ দেওয়ার জন্য এবার যেসব আলোচনা হচ্ছে অ্যান্টিফাইব্রোটিক এজেন্ট দিলে সে কেমন থাকবে, লাং রিহ্যাবিলিটেশন সম্পর্কে কথাবার্তা হয়েছে, ডোমিসিলির বাসে অক্সিজেন নেওয়ার ব্যাপারে কথা হয়েছে, ইভেন একটা পেশেন্ট অক্সিজেন নিয়ে অফিস করবে, এই টাইপের। অর্থাৎ আমরা পেশেন্টকে কতটুকু আরাম দিতে পারবো যাতে তার ওয়ার্কিং আওয়ার্স যাতে লস না হয়। কারণ অনেক পেশেন্ট আছে যারা হয়তো ওয়ার্কিং এজ গ্রুপের, তো তাদের তো আসলে জীবিকাও চালাতে হবে, আবার লাংয়েরও মানে যত্ন নিতে হবে। সেই ক্ষেত্রে সে অক্সিজেন নিয়ে কাজকর্ম করতে পারবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি।
ডাক্তার আসিফ, আপনার কাছে জানবো যে এই যে আপনাদেরই মেম্বার বাংলাদেশ লাং ফাউন্ডেশনেরই সদস্য হচ্ছে 200, কিন্তু যে 200 জন আসলে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছে, আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, যারা হৃদরোগের চিকিৎসক বা মেডিসিনের বা অন্য আরও ডিসিপ্লিনের, কিন্তু এই 200-র মধ্যে সবাই তো আসলে বাংলাদেশ লাং ফাউন্ডেশন থেকে যায়নি। তাহলে অন্য যারা যুক্ত হচ্ছেন তাদের সঙ্গে এপিএসআর এর সম্পর্কটা আসলে কীরকম, বা তারা কিভাবে যুক্ত হলেন? মূলত কংগ্রেসটা যখন আয়োজন করা হয় তখন ওপেন রেজিস্ট্রেশন খুলে দেওয়া হয়। তো আমরা যেটা বলছি যে আমরা 12টি এন ব্লক সোসাইটির মধ্যে একটি বাংলাদেশ লাং ফাউন্ডেশন। সেখানে আমাদের যারা সদস্য রয়েছেন সক্রিয়, ওনারা কিন্তু রেজিস্ট্রেশনের ডিসকাউন্ট পান, এক। আচ্ছা। দ্বিতীয়ত ওনারা বিভিন্ন যেগুলি জার্নালস থাকে, পাবলিকেশনস, গবেষণার প্রতি প্রবন্ধ ইত্যাদি, এগুলি রুটিনলি ওনারা মেম্বারশিপের, এটা হচ্ছে মেম্বারশিপের প্রিভিলেজ। আচ্ছা। আর যারা আপনি বাইরে দেখলেন অন্য সাবজেক্টের, তাদের কাছেও এটা অনেকটা আকর্ষণীয় কয়েকটা কারণে। একটা হচ্ছে যে খুব সহজে আসা যাওয়া করা যায়, এক। দ্বিতীয়ত হচ্ছে যে এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজি লাংসের সাথে অন্য সিস্টেমে, ধরেন হার্টের কী সম্পর্ক আছে, ব্রেনের কী সম্পর্ক আছে, অথবা একটা গাইনিরও যে লাংসের সঙ্গে কী সম্পৃক্ততা হতে পারে, এরকম কিছু সেশন ওনারা রাখেন। অতএব এটা অত্যন্ত আকর্ষণীয়। এবং ওই যেটা বলছিলাম রিসোর্স লিমিটেড সেটিংসের কথাটা এখানে বেশখানি গুরুত্ব পায়। খুব উচ্চ লেভেলের একটা গবেষণা, সেটাকে হয়তো বা উৎসাহিত না করে যারা কংগ্রেস কমিটিতে আছেন ওনারা একটা লো ইনকাম সেটিংয়ের একটা পেপার ওনারা অ্যাকসেপ্ট করেন। এবং পাশাপাশি এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজি আমরা 2 বছর আগে কোরিয়াতে দেখেছি যে ওনারা একটা বিগ 5 বলে একটা ওয়ার্কশপের আয়োজন করছেন। আমাদের বক্ষব্যাধিতে 5টা রোগকে বিগ 5 বলা হয়, অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার। এবং ওটার মূল উদ্দেশ্য ছিল দেশে লাক্সই প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমরা এশিয়া প্যাসিফিকের জনগণের জন্য ইজি করতে পারি। এই ওয়ার্কশপ আগামী বছর অনুষ্ঠিত হবে আপডেট করার জন্য। স্যার, আমি আরেকটি বিষয় একটু বিস্তারিত জানতে চাই যে এই যে 40টা সোসাইটি এখানে অংশগ্রহণ করেছে, সেখানে কি এমনও আছে যে একই দেশের 2টা সোসাইটিও আসলে যুক্ত হয়েছে, এমন আসলে আছে কিনা? তাছাড়া এই 40টা সোসাইটির মধ্যে এই যে 12টি সোসাইটিকে এন ব্লকড করা হলো, সেটা কি আসলে এমন যে এই ডাক্তার আসিফের সঙ্গে পরিচয় ছিল, সম্পর্ক ভালো ছিল, আপনাদেরকে দিয়ে দিয়েছে? ব্যাপারটা তো আসলে এরকম না। মানে কিভাবে আসলে আপনাদেরকে ওই স্বীকৃতির পর্যায়ে আপনারা আসলেন? না, এন ব্লক সোসাইটি করার আগে ওনারা দেখে যে এই সোসাইটি ওই দেশে কী কাজ করছে, ওদের গঠনতন্ত্রটা কী, এবং কারা এই সোসাইটির মেম্বার, তাদের কোয়ালিফিকেশানটা কী, তাদের ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে কিনা, রিসার্চ ওয়ার্ক আছে কিনা, তারা কতগুলো সিএমই করেছে, তারা ওই দেশে জনগণের সাথে কতটুকু সম্পৃক্ততা আছে, এগুলো দেখেই কিন্তু আসলে এনবক্সের মেম্বার করা হয়। শুধুমাত্র সম্পর্ক কারণে মেম্বার করার কোনো সুযোগ নেই। ওরা যখন দেখে ওদের কিছু ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করা যায় তখন তারা এন ব্লক সোসাইটির মেম্বার করে। এই জন্য কিন্তু সবাই মেম্বার হতে পারে না। আমাদের দেশে অনেকগুলো সোসাইটি আছে, তার মধ্যে লাং ফাউন্ডেশনই শুধু মেম্বার। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু অনেকগুলো সোসাইটি আছে লাংয়েরই, কিন্তু ওখান থেকে কিন্তু মেম্বার শুধু একটা সোসাইটির মেম্বার। সুতরাং ওরা আগে দেখে যে যারা সোসাইটির মেম্বার তাদের আসলে কোয়ালিফিকেশনটা কি, তারা কি কাজ করে। ওই দেশেও যদি আরো একটা সোসাইটিও যদি ওইরকম ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারে তখন হয়তো তারা নিবে। কিন্তু স্যার, এখানে আবার আরেকটা প্রশ্ন আমার মাথায় এলো, ডাক্তার আসিফের কাছে জানতে চাই যে এই যে বাংলাদেশে 800 বিশেষজ্ঞ, অনেকে ডিপ্লোমাধারী, এমডি করেছেন, এফসিপিএস করেছেন অনেকেই, কিন্তু এর মধ্যে এত বছরে আপনাদের যাত্রা কবে থেকে আমি আসলে জানি না, সেটিও একটু জানতে চাই যে এই মাত্র 200 আপনাদের সদস্য কেন হলো, এটি কেন আরো বেশি হলো না? সুন্দর প্রশ্ন। আমাদের যাত্রা বাংলাদেশ লাং ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ 12 জন ফাউন্ডিং মেম্বার 2007 সালের ফেব্রুয়ারি মাসে, ঠিক এই ভাষার মাসে আমরা আমাদের যাত্রা শুরু করি। যে 200 জন মেম্বারকে আপনারা দেখছেন, এনারা হচ্ছেন কিন্তু পার্মানেন্ট মেম্বারের সদস্যর স্বীকৃতি পেয়েছেন। কিন্তু আমাদের কিন্তু প্রিলিমিনারি মেম্বারশিপের ফর্ম রাস্তা সবসময় খোলা আছে, এবং আমাদের ফর্ম এখানে অনেকজনে নিবন্ধন করেছেন, এক। তারপরে যেটা বলছিলেন আমাদের সভাপতি, যে আমরাও ঠিক সেইভাবেই আমরা সেই সদস্যকে ওনার যে বৈজ্ঞানিক কার্যক্রম, ওনার যে পেশাগত দক্ষতা, ওনার ওভারঅল যে ওনার ইমেজ, সেই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু তাকে স্থায়ী সদস্যের
ইয়ে দিই, হিসাবে স্বীকৃতি দিই, এবং এই 200 জনের মধ্যে আপনি সেই স্থায়ী সদস্যের সংখ্যাটা পাচ্ছেন। আচ্ছা, এবং ওনারা কিন্তু একই কারণে pipeline-এ হয়তো রয়েছেন। তাদের ওই কোয়ালিটি আপনারা এনশিওর করেই তাদেরকে মেম্বার করছেন বলেই হয়তো আপনারাও এন ব্লক সোসাইটি Yes. তে জায়গা পাওয়ার ক্ষেত্রে একটা যোগাযোগ তো অবশ্যই এখানে আছে। এক্স্যাক্টলি। স্যার, আমি একটি বিষয় আরও জানতে চাই যে এবারই প্রথম আপনাদের সঙ্গে গণমাধ্যম যুক্ত হলো, এখন টিভি আপনাদের সঙ্গে ছিল। এটি আপনাদেরকে আপনাদের অভিজ্ঞতা আসলে কেমন, মানে এটি আসলে আপনাদের কেমন লেগেছে? আসলে গণমাধ্যমের রোল তো সবসময় অনেক বেশি ব্যাপক আছে। তার কারণ হচ্ছে আমরা গেলাম, আমরা দেখে আসলাম, কিন্তু আমরা আসলে কি করলাম এখানে? অনেকে হয়তো ভাবলো হংকংয়ে গেছি, হয়তো আমরা মার্কেটিং করতেছি, ঘুরছি। আমরা যে আসলে কাজে গেছি এটা কিন্তু দেশের লোক জানেই না। বিশেষ করে আমাদের যারা গভর্নমেন্টে চাকরি করেন, ওনাদের একটা সমস্যা হচ্ছে কি, যে ওনাদের যেতে হলে বহির্বাংলাদেশ ছুটি নিতে হয়, আর বহির্বাংলাদেশ ছুটি যখন অ্যাপ্লাই করে তখন বেশিরভাগ ক্ষেত্রে ছুটি রিজেক্ট করে দেয়। আচ্ছা, কারণ উইদাউট এনি রিজন, যে সে যাচ্ছে কনফারেন্সে, কিন্তু যারা বসে আছে ওনার ধারণা হচ্ছে সে বেড়াতে যাবে, রিজেক্ট করে দেয়, আর আর্টিফিশিয়াল ডাক্তার ফ্রাস্ট্রেট হয়ে যায়। সুতরাং এই গণমাধ্যম একটা, আমি বলবো যে এক্ষেত্রে বিশেষ রোল আছে। তারা এবার যে এখন টিভি যেটা করেছে, তারা সবসময় লাইভ দেখিয়েছে যে আসলে ওখানে কী হচ্ছে, ওটা কি আসলে বাজার নাকি পড়ালেখার জায়গা। তাহলে কিন্তু আমাদের এই দেশের জনগণ জানতে পারলো যে ওটা আসলে বাজার না, এটা হচ্ছে একটা পড়ালেখার জায়গা। সুতরাং পড়ালেখার জায়গায় কিন্তু বাধা দিবে কেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। সুতরাং আমি মনে করি যে এবার আপনারা যে কাজটা করেছেন এটা খুবই প্রশংসার দাবিদার। ভবিষ্যতে যদি এরকম সিচুয়েশন অ্যারাইজ করে যে ছুটি দেওয়ার সময় রিজেক্ট করে, তখন এরা বলতে পারবে, দেখেন আমরা যে কতবার দিয়েছিলাম, গণমাধ্যম যা দেখিয়েছে আপনারা দেখেন, আমরা সেখানে বাজার করতে যাই না, ঘুরতে যাই না, আমরা শিখতে যাই, পকেটের পয়সা খরচ করে শিখতে যাই আমরা। এটা তো সারা পৃথিবীতে শেখাটাকে সবাই অ্যাকসেপ্ট করে আগ্রহ করে ডেকে নেয়। আমাদের দেশে হচ্ছে উল্টা, শিখতে চাইলে একটা ধারণা হয়ে যায়, অস্পষ্ট ধারণা আছে উনি মনে হয় ঘুরতে যাচ্ছে ওখানে। না, কিন্তু স্যার এখানে আরও যদি সহজ করে বলি যে আমরাও যখন অন্য কোনো কনফারেন্স বা অন্য কোথাও যাচ্ছি বা আমাদেরও কোনো কর্মশালাতে যাচ্ছি, ঘোরাটা তো হচ্ছে যে বাই প্রোডাক্টের মতো, আমি তো সেখানে আসলে যাবোই, ঘুরবো, কিন্তু আমি হয়তো ওই কনফারেন্সের ছবি হয়তো আমি দুটো দিচ্ছি, কিন্তু আমি তো আমার কোনো একটা ব্রিজ দেখতে গেছি বা কোনো একটা সাগরের নামনা, সেই ছবিটা তো আমরা ব্যক্তিগতভাবে বেশি শেয়ার করে থাকি, মানুষ হয়তো ওইখান থেকে একটা মিস ইন্টারপ্রিটেশন হয়। কিন্তু আমার এখানে একটা আফসোসের জায়গা আছে, ডাক্তার আসিফ আপনার কাছে জানতে চাই যে আমরা কয়েক বছর থেকে আসলে দেখেছি যে অনেক ডাক্তার আমাদেরকে ব্যক্তিগতভাবে টেক্সট করেছেন, মেইল করেছেন, তারা প্রতিবেদন করতে বলেছেন যে জিও পাবার ক্ষেত্রে গভর্নমেন্টের কাছ থেকে যখনই যাওয়া হয় রিজেক্ট। এমনও করেছেন যে তারা হয়তো গোপনে ওই কনফারেন্সে যাওয়ার জন্য নানাভাবে তারা আসলে চেষ্টা করেছেন। এমনও হয়েছে ফ্যাকাল্টি হিসেবে তাকে ইনভাইট করে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে রিজেক্ট করা হয়েছে। তো আমরা অন্য কোনো ক্ষেত্রে কি এরকম বাধা দিই বা ডলার সংকট বা অন্য ক্রাইসিসের কথা কি আসলে বলি? এটি আসলে আমরা যদি এই কনফারেন্স বা এই ধরনের জায়গাগুলোতে আমাদের লার্নিংয়ের পথ যদি বন্ধ হয়ে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত আসলে কারা হচ্ছে? ক্ষতিগ্রস্ত তো সারা দেশই হচ্ছে। প্রথমত ধরেন, আমি কি শুধু শিখতে চাই যে বললাম যে টিভিতে বাংলাদেশে যে অগ্রগতি, আমরা যে কত কঠিন টিবি রোগের চিকিৎসা করছি, অথবা অন্য যে কোনোভাবে রিসোর্স লিমিটেড সেটিংয়ে এই যে আমাদের অভিজ্ঞতার দিকে যে ওরা তাকিয়ে আছে, তো এটা তো বাংলাদেশের একটা দুতালি, এটা তো আমাদের একটা ডিপ্লোম্যাটিক অথবা সায়েন্টিফিক সাকসেস। আমাদের সঙ্গে তারা ইন্টারঅ্যাক্ট করে। এই যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন আজকে ধাপে ধাপে আজকে এন ব্লক সোসাইটির লেভেলে থাকলো, ওখানে যে চিফ এক্সিকিউটিভ হংকং দেখলো যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন বিতে আমরা ফার্স্ট ছিলাম। সো এটা পুরো কান্ট্রিটাকে রিপ্রেজেন্ট করে। সো আমরা শুধু ওই যে তাই বলছিলাম, ওই প্রসঙ্গে আসি যে ওখানে আমাদের একটা স্টল ছিল, আমরা দেশীয় খাদ্য ওখানে পরিবেশন করেছি। আগামী আমাদের যে ইভেন এপিএসআর এর প্রেসিডেন্ট পর্যন্ত আমাদের স্টলে আসলেন, আপনার সঙ্গে কিছু কথা হলো। তো ওভারঅল আমার চিকিৎসক, আমার বিজ্ঞান, আমার জাতি, আমার দেশের পরিচয় সবকিছু কিন্তু তুলে ধরার একটা খুবই সুন্দর এটা একটা সুযোগ। এবং যত বেশি যাবে, যত লেভেলের লোক যাবে, একটা ইয়াং ছেলের সঙ্গে, একটা মালয়েশিয়ান ছেলের সঙ্গে আমার বাংলাদেশি হয়তো বা কথা বলবো, আর আমরা সিনিয়রের সঙ্গে লেভেলে কথা বলবো। সো এটা একটা সুন্দর মিথস্ক্রিয়া হলো না? এই সুযোগটাকে তো অবাধ করে দেওয়া উচিত। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক আলী হোসেন, আপনার কাছে জানবো যে বিগত দিনে বাংলাদেশের, আমরা যদি একটু রোগ থেকে একটু বের হয়ে জানতে চাই যে এই যে কারণে আসলে ডাক্তারদেরকে বাধা দেওয়া হয়েছে, আমরা প্রচুর জানি যে আমাদের
টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে, এমনও আমরা শুনেছি যে ছাপিয়ে 60,000 কোটি না লক্ষ, আমি আসলে এটা জানিও না কত বেশি। তো এইটার ইম্প্যাক্টটা কেন ডাক্তারদেরকে নিতে হবে? সেটা আমি বলছি না যে বক্ষব্যাধি বিশেষজ্ঞ, যে কোনো ডিসিপ্লিনের ডাক্তার যখন তিনি যেতে চাচ্ছেন বা কোনো একটা জায়গাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন অথবা কোনো তথ্য বাংলাদেশের মানুষের জন্য নিয়ে আসছেন, রোগীদের জন্য, মানে এটি কি আসলে ভবিষ্যতে হওয়া উচিত কিনা কখনো, বা এই নতুন বাংলাদেশ এটি প্রত্যাশা করে কিনা? আসলে একটা জিনিস হচ্ছে যে চিকিৎসকরা হচ্ছে সবসময় অবহেলিত। জি, আপনি দেখবেন যে একটা মিনিস্ট্রির পিয়নও কিন্তু বিদেশ যাচ্ছে গভর্নমেন্টের পয়সায়, জি। অথচ একজন চিকিৎসক কনফারেন্সে কখনো সরকারি খরচে যেতে পারে না, কিন্তু তাকে নিজের পকেটের পয়সা খরচ করে রেজিস্ট্রেশন করতে হয়, তাকে পকেটের পয়সা খরচ করে যেতে হয়, তারপরেও তাকে বাধা দেয় শুধু একটা গভর্নমেন্ট অর্ডারের জন্য। এটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে এই ধরনের সায়েন্টিফিক সেমিনারগুলোতে ডাক্তারদের বেশি করে অংশগ্রহণ করার জন্য সরকার থেকে উৎসাহিত করা উচিত। বটেই। বরঞ্চ সরকার থেকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলোতে বলা উচিত যে এখান থেকে দুজন এখানে দুজন করে পাঠানো উচিত, এবং তাদেরকে বলা উচিত আপনারা এসে কী শিখলেন একটা প্রতিবেদন জমা দেন, তাহলে কিন্তু দেশের লোক উপকৃত হবে। এটা আপনি যেটা বললেন যে বিগত বছরগুলোতে তো খুবই খারাপ অবস্থা ছিল, তখন তো ধরেন যারা প্রকৃত মেধাবী ছিল তাদেরকে তো ছুটি দিতই না, এবং সেখানে তো এত বেশি নিষ্পেষিত ছিল চিন্তার বাইরে একেবারে। এবং আমি মনে করি যে এই দ্বিতীয় স্বাধীনোত্তর বাংলাদেশে চিকিৎসকদেরকে অন্তত শেখার জন্য অবশ্যই পাঠানো উচিত, এবং এতে করে আমাদের দেশে উপকৃত হবে। স্যার, আমি একটু সম্পূরক প্রশ্ন করতে চাই যে একটি বাংলাদেশের আপনি দেখবেন যে একটা গানই আছে, ডাক্তারদেরকে কসাই বলা হচ্ছে, একটা বিখ্যাত গান, নচিকেতার আপনারা জেনেই থাকবেন। বা মানুষের এটি একটা টেন্ডেন্সি থাকে, আপনি বিদেশ বলেন বা যে কোনো প্রয়োজনে ডাক্তারকে আমরা একটু অন্য একটা চোখে আসলে দেখি। একই সঙ্গে আমার কাছে মনে হয় যে ওই সাধারণ মানুষের দেখা আর বাংলাদেশ যারা চালাচ্ছেন, আমরা যদি সচিব পর্যায়ের কথা বলি বা সচিবালয়ের কথা বলি, যাদের হাতেই হয়তো আপনি ছুটি পাবেন কি পাবেন না, আপনার বদলি কোথায় হবে বা অনেক ধরনের সিদ্ধান্ত তো আসলে এখান থেকে আসলে আসে। মানে আপনার কি মনে হয়েছে কখনো যে চিকিৎসকদের সাথে এই সচিবদের বা এই আমলাদের অনেক বড় একটা গ্যাপ আছে, যে কারণে আসলে এই অনেক কিছু জটিল হয়ে আছে, এবং বাংলাদেশের এই স্বাস্থ্যের সেবার প্রসারের ক্ষেত্রে মানে এই জটটা আসলে ভাঙা দরকার? আপনি কি মনে করেন? আসলে পৃথিবীর কোথাও চিকিৎসকরা সচিবালয়ের আন্ডারে না, কিন্তু পৃথিবীর সব দেশে চিকিৎসকরা হচ্ছে তার ইনস্টিটিউটের আন্ডারে, ইনস্টিটিউট ঠিক করে সে কী করবে না করবে। এই একমাত্র বাংলাদেশ এবং পার্শ্ববর্তী কয়েকটা দেশেই সচিবরা ডাক্তারদেরকে ডিল করে, এটা তো হতেই পারে না। তার কারণ হচ্ছে সচিব কী করে বুঝবে এই চিকিৎসকের কী প্রয়োজন আছে, বেসিক্যালি তার কোনো আইডিয়াই নেই, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে চিকিৎসকরা অনেকটা অ্যাডভান্টেজাস পজিশনে থাকে সবসময়। তার কারণ কি? তার কারণ হচ্ছে দেখেন, একজন সচিব, আমার কথাই ধরেন, আমি তো সরকারি চাকরি করেছি, আমি সকাল 7টায় অফিসে গেছি, 2টার সময় এসেছি, বাকি সন্ধ্যার সময় প্র্যাকটিস করেছি, আমাকে কোনো ইলিগাল কিছু করতে হয়নি। আমি প্র্যাকটিস যথেষ্ট আর্ন করেছি আমি, এবং খুব সুনামের সাথে আর্ন করেছি। কিন্তু একজন সচিব তো মানে আর্ন দিতে আমার লেভেলে কখনো আসতে পারে নাই, তার মনের মধ্যে একটা ঈর্ষা কাজ করে, এবং এই ঈর্ষার কারণেই কিন্তু সে এই কাজগুলো করে থাকে। কারণ পৃথিবীর কোথাও কিন্তু ডাক্তাররা কিন্তু ওই একটা স্যালারি স্কেলের মধ্যে নাই, কিন্তু জি, তার যোগ্যতা অনুযায়ী স্যালারি পেয়ে থাকে। এখানেই শুধু একটা সিস্টেম দেখলাম যে স্যালারি একটা স্কেল করেছে, সেখানে সচিব 1 নম্বরে, ডাক্তার হচ্ছে 3 নম্বর 4 নম্বরে। আপনি আশ্চর্য হবেন, অস্ট্রেলিয়াতে হাইয়েস্ট পেইড হচ্ছে প্লাম্বার, বিকজ হি ইজ দ্য এফিশিয়েন্ট পার্সন, তার ডিমান্ড বেশি, হি ইজ দ্য হাইয়েস্ট পেইড পার্সন। তো ওখানে কি সচিবরা কি প্লাম্বারের উপরে বেতন পায় না? সুতরাং ইভেন আপনার চিকিৎসক আমেরিকাতে গিয়ে দেখেন আপনি হাইলি পেইড চিকিৎসক। তার কারণ হচ্ছে তার ইম্পর্টেন্সটা হচ্ছে ওরকম, আর সচিবের চেয়ে তার ইম্পর্টেন্স বেশি, সে মানুষের জীবন রক্ষা করে, ফাইল চালাচালি করতেছে, ওর তো মানুষের লাইফের সাথে কোনো সম্পর্কই নেই। আপনি দেখেন আমাদের হয়তো গুরুত্ব আছে, কিন্তু মানে একজন আরেকজনকে আটকে রাখার যে ব্যাপার, শুধু আটকে না, আপনি দেখেন না, আপনি কন্ট্রিবিউশনটা নেশনই দেখেন আপনি। মনে করেন যে আমি যখন একটা হাসপাতালে কাজ করি, আমি আমার প্রতিদিন মিনিমাম 30 থেকে 40 জন সাধারণ পেশেন্টকে দেখে থাকি আমি, সরকারি হাসপাতালেই মনে করেন। হ্যাঁ, একজন সচিব কতজন সাধারণ মানুষকে দেখে আমাকে বলেন? তার তো কোনো সুযোগ নেই, আল্লাহ তাকে সেই সুযোগটা দেয়ও নাই। কিন্তু অন দি আদার হ্যান্ড হি ইজ গেটিং দ্য মোস্ট বেনিফিটেড পার্সন। সুতরাং এটা তো একটা ডিসক্রিপেন্সি আমি মনে করি, এটাকে ভাঙতে হবে। যতক্ষণ মতো ভাঙানো যাবে না। নতুন বাংলাদেশে আমরা চাই যে এটা ভেঙে যায়, এটা ভাঙার সময় এসেছে। আমি আরেকটি বিষয়ে জানতে চাইবো ডাক্তার আসিফ আপনার কাছে, যে আমার নিজের চোখে দেখা যে আপনারা এই দক্ষিণ এশিয়ার
বক্ষব্যাধির যে মানে 5টি বড় রোগ বলেন বা ছোটোখাটো সব রোগের ক্ষেত্রে ব্যাপারটা এমন না যে আপনারা শুধু শিখতে যাচ্ছেন, আপনারাও পলিসি মেকিংয়ে আপনারা আপনাদের মতামত দিচ্ছেন, এবং যে নতুন পলিসি তৈরি করা হচ্ছে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি অনেক বড় রোল আছে। সেজন্য হয়তো আপনাদেরকে সেই চেয়ারে দেয়া হয়েছে বা অনেক পর্যবেক্ষণ কমিটিতে আপনারা হয়তো আছেন। কিন্তু আমার বিষয় হচ্ছে যে ইন্টারন্যাশনালি তারা যখন বুঝলো যে আপনার ক্রাইটেরিয়া দেখে আপনাকে যাচাই বাছাই করে তাদের জায়গা ছেড়ে দিল, বাংলাদেশ এই রোগগুলো মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কাছ থেকে কি নিচ্ছে বা কোনো নেয়ার কোনো জায়গা তৈরি হয়েছে কি, আপনি কি মনে করেন? আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমরা মূলত দেখেন যে প্রত্যেকটা কংগ্রেস থেকে আসার পরে বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটা চলমান প্রক্রিয়া আছে যে আমরা সিএমই করে থাকি পেরিফেরিতে। ধরেন ঠাকুরগাঁও জেলাতে চলে গেলাম, তো সেখানে আমরা যখন বক্তারা কথা বলবো, আমরা কিন্তু লেটেস্ট কয়েকটা স্লাইড আমরা দিব যে আমরা এই হংকংয়ের এই কংগ্রেস থেকে এই রোগ সম্বন্ধে এই তথ্যটা, তো আমরা এই ডিসেমিনেশনটা টেকনিক্যালি করছি। এক, দ্বিতীয়ত আমরা বিভিন্ন সামাজিক পর্যায়ে, যেমন একটা উদাহরণ দিই, ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোব্যাকো, এটাতে অনেকগুলি পেশাজীবী সংগঠন আছে, বাংলাদেশ লাং ফাউন্ডেশনটা সক্রিয় সদস্য। আমরা যে তামাক নিয়ন্ত্রণ নিয়ে এবং এই যে ধরেন এই যে তামাকের দাম, সিগারেটের দাম বাড়ানো ইত্যাদি, এটা দিয়ে নিয়ে কিন্তু আমরা পলিসি মেকারদের সঙ্গে রেগুলার কাজ করে থাকি। আর তৃতীয়ত যেটা বার্নিং ইস্যু এখন হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ নিয়েও আমরা কিন্তু বিভিন্ন সময় টেকনিক্যাল অ্যাজ ওয়েল এজ আপনাদের যে গণমাধ্যমের ইনভলভমেন্টকে নিয়ে আমরা কিন্তু জনগণের কাছে এবং নীতি নির্ধারকদের কাছে নিয়মিতভাবে আমাদের ভিউজগুলি এক্সপ্রেস করছি। এবং এপিএসআরও আমাদেরকে এমফাসাইজ করছে যে ওনারা একটা গ্রুপ করেছে, অ্যাডভোকেসি গ্রুপ, যেখানে আমি, আমার সভাপতি আছেন। আমরা এগুলি কিভাবে বিভিন্ন গভর্নমেন্টের কাছে আমাদের তথ্যগুলি নিতে পারি এবং শেয়ার করতে পারি এক্সপিরিয়েন্সগুলো, এটা আমরা চেষ্টা চালিয়ে যাব। আমি আরেকটু জানতে চাই অধ্যাপক আলী হোসেন আপনার কাছে, যে মানে একটা তো হচ্ছে যে ঠিক আছে আপনারা পেশাজীবী গ্রুপ হিসেবে বা যে কোনো এনজিও হোক বা অন্যান্য অনেক জায়গাতে স্বপ্রণোদিত হয়ে আপনি ঠাকুরগাঁ যাচ্ছেন বা সিএমই করছেন, কিন্তু রাষ্ট্র, বাংলাদেশ সরকার বা অধিদপ্তর বা মন্ত্রণালয়, তারা বা কোনো একটা আমাদের যে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল আছে, আরও একটি হাসপাতাল আছে, মানে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কাজে লাগানোর পথটা আসলে কি, মানে সেটি আছে কিনা? সরকারের পক্ষ থেকে আমাদেরকে কাজে লাগানোর অবশ্যই সুযোগ আছে, কিন্তু সরকার তো কাজে লাগানোর ব্যাপারে খুব একটা আগ্রহ প্রকাশ করে না। আর প্রথম কথা হচ্ছে সরকারের এত বেশি প্রতিবন্ধকতা, এটা মানে আনবিলিভেবল। অর্থাৎ এখানে গেলে মনে হয় যেন আমি যেন দায়গ্রস্ত হয়ে গেছি। ইভেন এটা এমন একটা জায়গা যে সরকার আসলে আমার মনে হয় না হেলথ সেক্টর উন্নতি করতে চায় আসলে বেসিক্যালি। কারণ হেলথ সেক্টর উন্নতি করতে চাইলে কিন্তু সরকার ইচ্ছা করলে পারে। উন্নতি করতে হলে প্রথমে তাকে পদক্ষেপ নিতে হবে যে আমি এটা করতে চাই, এই পার্সনগুলোকে দরকার, লেট দেম টু ওয়ার্ক ফ্রিলি। এই স্ট্যান্ডটা সরকার কখনো নেয় নাই, এবং সরকার এই স্ট্যান্ড না নেওয়ার অনেকগুলো কারণ আছে। তার কারণ হচ্ছে ওই লেভেলে যারা আছে ওদের লেভেল তো আসলে ওখানে যাওয়ার মতো না, ওরা তো বাই চান্স ওখানে চলে গেছে, দে আর নট অ্যাট অল কোয়ালিফাইড। কোয়ালিফাইড লোকে যদি ওই পোস্টে না বসান, সে কী করে বুঝবে এই দেশের স্বাস্থ্য সংস্কার কীভাবে করতে হবে? এটা সম্ভব না। সুতরাং সেই জন্য আমরা আমাদের বিবেক থেকে, আমরা দায়িত্ববোধ থেকে, দেশের আমাদের নিজস্ব মূল্যবোধ থেকে আমরা চেষ্টা করি ফাউন্ডেশন। মানে ব্যাপারটা কি স্যার, আপনি এরকম বলছেন যে হয়তো সরকারের আন্তরিকতা আছে বা সরকার হয়তো এটা চায়ও, মানে সরকার কারা, মানে আমি সেটাই বলছি, কিন্তু আসলে যার মাধ্যমে কাজটা হবে সেখান থেকে হয়তো বিষয়টা আটকে যাচ্ছে, এরকম এক্স্যাক্টলি হয়ে থাকে। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার আসিফ, আপনার কাছে জানতে চাই যে আসলে তো আমাদের অস্বস্তির কথা অনেক বিষয়ে অনেক রকম আছে, কিন্তু অনেক সময় কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারও মানে হয়তো মানে কোনো একটা কারণে একটা ব্যক্তিকে বা একটি সোসাইটিকে পছন্দ করছে না, কিন্তু অনন্য উপায় হয়েও কিন্তু যায়, এরকম ঘটনা আপনাদের সঙ্গে আছে কিনা? নিঃসন্দেহে আছে। এই যে মানে অতিমারি দেখলাম, কোভিড প্যান্ডেমিক, তখন যখন সবাই ঢাকামুখী, সারা বিশ্বে একটা প্যানিক, দেশে একটা প্যানিক বিরাজ করছে, তখন ইউএসএআইডির মতন উন্নয়ন সহযোগী ওনারা সেভ দ্য চিলড্রেন ফান্ডের কাছে আসলেন যে আমরা ফান্ডস দিব, তোমরা একটা টেকনিক্যাল এজেন্সি খুঁজে বের করো যারা এই বক্ষব্যাধি বুঝে, যারা বক্ষব্যাধি সম্বন্ধে মানুষের কাছে গিয়ে বুঝাতে পারবে। ওনারা আমাদের কাছে আসলেন আমাদের ব্যক্তিগত কিছু পরিচয়ের মাধ্যমে। ওনারা আমাদেরকে ম্যান্ডেট দিলেন যে আপনাদেরকে এই ট্রেনিংটা নিতে হবে। তখন কিন্তু লকডাউন চলছে। ওনাদের কথা ছিল যে আপনারা করতে হবেন, আমরা লকডাউন বুঝবো না, আপনি আপনার সদস্য পৌঁছে দিবেন
এবং ওই প্রথমে ছিল যে চিকিৎসকরা ঢাকা আসবে, কিন্তু তখন এই লকডাউনের মধ্যে এটা অসম্ভব সারা দেশ থেকে লোককে ঢাকায় আনা। তো আমরা চলে গেলাম এবং আমরা গিয়ে আপনি শুনে অবাক হবেন যে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত উনি বললেন যে এই কার্যক্রমটা আমি পর্যবেক্ষণ করবো। হি ডিসাইডেড টু গো টু কুমিল্লা। আচ্ছা, যে আমি ওনার কি সিকিউরিটি ইস্যু ছিল, কুমিল্লার বিয়ন্ড উনি যেতে পারবেন না, উনি কুমিল্লায় আমাদের ট্রেনিং কার্যক্রম দেখলেন এবং ওনার ওয়েবসাইটে কিন্তু হি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট। তৎকালীন ডিজি কুড়িগ্রামে গেলেন যে পেরিফেরিতে আমরা কি করছি, এবং বিশ্বাস করেন তাতে আমরা তাদের যেই ক্যাপাসিটি বিল্ডিং হলো, একটা ডাক্তারের সঙ্গে ট্রেনিং হলো আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সঙ্গে, তার মোবাইল নাম্বারে সে যখন একটা কোভিড রুগী দেখলো, তার অনেকে যাচ্ছে এটা কি করব, তখন হয়তো সে ভুলে গেছে, কিন্তু ইনস্ট্যান্টলি যে সাপোর্টটা পেলো, আপনি নিজে কোভিডের সময় খুব সক্রিয় ছিলেন, ঢাকামুখী এই যে মানে স্রোত এটা কিন্তু কমে গেল। এবং এটা পরে জাপানের একটা নিউজ রিপোর্ট আমি পড়েছি যেখানে একটা ইন্ডেক্স করেছিল, সেখানে ইউ উইল বি সারপ্রাইজ যে বাংলাদেশ ওয়াজ ভেরি ওয়েল স্কোর্ড বিকজ অফ দি ম্যানেজমেন্ট অ্যাট দ্য পেরিফেরাল লেভেল। তো শুধু তাই না স্যার, আমার খুব মনে পড়ে আমার মা তো কোভিডে মারা গেছেন। তো আমার যখন প্রতিদিনই আমি রিপোর্ট পাচ্ছিলাম, আমি বাংলাদেশের একজন শীর্ষ একজন চিকিৎসককে প্রতিদিনই রিপোর্ট পাঠাতাম। তো উনি বলেছিলেন আমাকে যে আমি খুব অবাক হচ্ছি যে বাংলাদেশের চিকিৎসকরা মানে ইন্টারন্যাশনাল গাইডলাইনে যেই চেঞ্জেসগুলো আসছে সেটা ধরে ধরেই ট্রিটমেন্ট দিতে পারছে। এটা আমাদের জন্য অনেক আশার বিষয়। আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে আমরা যা কিছুই শিখি না কেন পৃথিবীর যে প্রান্তেই, মানে সেটির ক্ষেত্র তো বাংলাদেশ, এবং সেই ক্ষেত্রের মধ্যে যদি আপনি প্রথম সারির মানে হাসপাতাল বলেন, সেটি অবশ্যই আমাদের জাতীয় বক্ষব্যাধি হাসপাতালকে আসলে বলতে হয়। সেক্ষেত্রে মানে এই যে নলেজ, এখানে হয়তো কিছু মেম্বার যারা গেছেন তারা ওই হাসপাতালে আসলে কাজ করেন, কিন্তু এই হাসপাতাল কতটুকু আসলে এটা নিতে পারবে, বা হাসপাতালকে আসলে এই আলোকে, এই আধুনিকতার, এই নতুন তথ্যের আলোকে সেবা দেওয়ার ক্ষেত্রে মানে আমরা কতটুকু সফল হতে পারবো? সফল হতে নির্ভর করছে আমাদের সদিচ্ছার উপরে। আসলে আমরা যদি হাসপাতালটাকে প্রপার ম্যান পাওয়ার দিয়ে সাজিয়ে দিই, অবশ্যই নিতে পারবো আমরা। কিন্তু মানে প্রত্যেক স্টেপে নেওয়ার জন্য রিসিভিং সাইডে তো আমার সেই কোয়ালিফাইড লোক থাকতে হবে। আমি বলবো না বক্ষব্যাধি কোয়ালিফাইড লোক না, অনেক কোয়ালিফাইড লোক আছে, কিন্তু প্রতিটা রিসিভিং সাইডে ইকুয়ালি নাই। ইকুয়ালি না থাকলে তাহলে রিসিভ করার মতো সুযোগ নাই, এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে সেবা নেওয়ার জন্য কিছু একটা বাজেট লাগে, ভালো একটা বাজেট লাগে, কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার কিছু চেঞ্জ আনতে হয়, কিছু ইনস্ট্রুমেন্ট কিনতে হয়। এগুলো যদি প্রপারলি কেনা হয় তাহলে তো রিসিভ করা সম্ভব নয়। রিসিভ করলাম, ইমপ্লিমেন্ট করতে পারবো না আমরা। অর্থাৎ আমি মনে করি যে বক্ষব্যাধি হাসপাতাল হচ্ছে উপযুক্ত স্থান, যেখানে বক্ষব্যাধির এমডি ডিগ্রি দেওয়া হয়, ডিটিসি ডিগ্রি দেওয়া হয়, এবং এখানে ইকুয়াল কোয়ালিফাইড পার্সনকে যদি আমরা অ্যাসেম্বল করতে পারি, পাশাপাশি গুড অ্যাডমিনিস্ট্রেশন আনতে পারি এবং ভালো ইনস্ট্রুমেন্ট আনতে পারি, ডেফিনেটলি এটা একটা ওয়ার্ল্ডের টপ ক্লাস হাসপাতালে কনভার্ট করার সময়ের ব্যাপার মাত্র। এটার জন্য তো প্রথমে সদিচ্ছাটা থাকতে হবে আমাদেরকে। সেই সদিচ্ছার চিফ হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ। মিনিস্ট্রি অফ হেলথকে আগিয়ে আসতে হবে প্রপার ওয়েতে, ওরকম কাগজ কলম ওয়েতে না, প্রপার ওয়েতে আগিয়ে আসতে হবে, তাহলে কিন্তু সম্ভব। আদারওয়াইজ এটা কখনোই সম্ভব না। আপনি দেখবেন যে বক্ষব্যাধি হাসপাতাল একটা উপজেলা কমপ্লেক্সের মতোই তো, আসলে খুব একটা আপার ভার্সন, খুব বেশি ইকুয়ালি, এবং ওখান থেকে রোগীরা ভেগে চলে আসে প্রাইভেট হাসপাতালগুলোতে। কী জন্য আসে? দে আর নট গেটিং ট্রিটমেন্ট। তো এটা তো ডাক্তারদের দোষ না, এটা হচ্ছে ম্যানেজমেন্টের দোষ। আর ম্যানেজমেন্টের ডাক্তারদের ইনভলভমেন্ট নাই, কমপ্লিটলি মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে আসলে বেসিক্যালি। এবং এটা যারা ডিল করেন ওরা কেউ চিকিৎসক না, কিন্তু মানুষ চিনে চিকিৎসকদেরকে, ব্লেমটা আসে চিকিৎসকের ঘাড়ে। অথচ এর 1% ব্লেমও চিকিৎসককে দেওয়ার কথা না, কিন্তু যেহেতু আমাকে সামনে পাচ্ছে, ব্লেমটা আমি খাচ্ছি, কিন্তু আমি তো এটার সাথে জড়িতই না। আমি শুধুমাত্র গিয়ে রুগী দেখবো, চিকিৎসা লিখবো, চিকিৎসাটা কোত্থেকে আসবে, কীভাবে আসবে, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এটা পরে চেইন অফ মিনিস্ট্রি অফ হেলথের মধ্যে, সেখানে একজন ডাক্তারের ইনভলভমেন্ট নেই। সেই জন্য কিন্তু বদনামটা সবসময় ডাক্তাররাই আসে, গাড়ি ডাক্তার দেখায়, মায়েরও ডাক্তার দেখায়, তারপরে আক্রমণ ডাক্তারদেরকে করে, কিন্তু যারা ক্রিম খাচ্ছে মিনিস্ট্রিতে বসে বসে তাদেরকে কেউ দেখেও না, ছোঁয়েও না, তাদের গায়ে কেউ হাতও দেয় না। কিন্তু স্যার আমি ডাক্তার আসিফ আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে আসলে নতুন আশা আসলে দেখছি তো এত কিছুর পরেও, আমি এই 2-1 দিন আগেই প্রোগ্রাম করলাম যে একটি ছাত্রের একটি চোখের দৃষ্টি ফেরানোর জন্য 7 বার সার্জারি হয়েছে। মনে হচ্ছিল যে আমরা বলি যে সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে, নানা রকম বলা হচ্ছে যে ছাত্রদের পাশে আসলে কেউ নেই। আমি দেখলাম যে আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত তার অর্থ মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের 1 টাকা ওই ছাত্রের কাছে এখনও যায়নি, কিন্তু তার আগেই তার 7 বার সার্জারি করে তার দৃষ্টি ফেরানো হয়েছে। তার মানে
এই ছাত্ররা এতদূর পর্যন্ত বাংলাদেশকে যেমন বদলে দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের পাশেও কিন্তু নানাভাবে মানুষ আসলে দাঁড়িয়েছে, কিন্তু হয়তো সরকার আমাদেরকে বা আপনাদেরকে হয়তো গ্রহণ করছে না বা কোনোভাবে হয়তো নিলও না, কিন্তু বসে থাকার সময় আসলে আছে কিনা, মানে এই নেতৃত্বের জায়গাতে বা এই আমাদের জাতীয় বক্ষবেদী যেখানে স্বার্থ পরিচালকই আসলে ছিলেন, মানে এটিকে নতুন করে ঢেলে সাজানোর বা এই যে আমরা তথ্যের কথা, আমাদের কনফারেন্সের থেকেও তো বড় বিষয় হচ্ছে যে আমার দেশের জাতীয় প্রতিষ্ঠানটিকে বা ইনস্টিটিউটকে আমরা কত বেশি, মানে যেখানে যেই ইনস্টিটিউটের প্রতি সারা দেশের মানুষের প্রত্যাশা যে এটি লাস্ট স্টেশন, মানে সেটিকে আসলে কিভাবে ঢেলে সাজানো যায় আমি আপনার কাছে একটু জানতে চাই। ঢেলে সাজাবার মধ্যে আমার মনে হয় যে এম্পাওয়ারমেন্টের মধ্যে যে জিনিসটা ধরেন সবচেয়ে বেশি দরকার, যে টেকনিক্যাল বিষয়গুলোকে একটা, আমি বলি না যে ওভারনাইট এটা ব্যুরোক্রেটিক সিস্টেমটা চেঞ্জ হবে, কিন্তু একটা সার্টেন ফাস্ট ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকা উচিত, যে এত পার্সেন্ট বাজেট অথবা এত পার্সেন্ট কাজগুলি ফাস্ট ট্র্যাকিং করে দেওয়া হবে। সেই জিনিসটা কিন্তু আমরা যখন নবীন চিকিৎসক হিসেবে জয়েন করি সেখানে কিন্তু ছিল। এখানে আমি যোগ করব যে এই যে বিগত 15 বছরের যে কালচারের মধ্যে যে এই যে রাজনীতিকরণ, যে দলীয়করণের যে প্রভাবটা, একসময় আমরা নবীন চিকিৎসক হিসেবে আমরা কিন্তু ডিজি স্যারের কাছে যেতে পারতাম, একটা বার্নিং প্রবলেম আমাদের স্যাররা পাঠিয়ে দিতেন এবং উনি ফাস্ট ট্র্যাক করে সলিউশন, ওই সময় এত মোবাইল এত কিছু ছিল না, উইদিন 7 days আমরা সলিউশন পেতাম। দুরূহ ব্যাপার ছিল, ওর দেশের সম্পদও সীমিত ছিল। তো আমার ফার্স্ট এক্সপেকটেশন যেটা হবে যে মেধাবী লোককে ওখানে আনা, 1। 2 নম্বর হচ্ছে তার কিছু ফ্লেক্সিবিলিটির জন্য একটা সার্টেন লেভেল অফ বাজেট এবং রিসোর্সেস এবং একটা টাইম ফ্রেম রাখতে হবে, যে দিস প্রবলেম আমাকে 3 দিনে সলভ করতে হবে। এবং এটি পূর্ণাঙ্গ হাসপাতাল করা, আমরা তো আসলে পূর্ণাঙ্গ হাসপাতাল না কিন্তু স্যার, মানে সব কাজেই তো ঢাকা মেডিকেলে যাওয়া লাগে, বিএসএমএ তে যাওয়া লাগে, তাহলে আসলে জাতীয় বক্ষবেদী নাম দিয়ে লাভটা কি স্যার? জাতীয় না, সেটাই, এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমরা সবাই ওখান থেকে পাশ করে এসেছি, তো এটা একটা একাডেমিক রোল আছে। আরেকটা আমি পসিবিলিটি দেখছি, আমাদের শ্যামলীতে একটা 250 বেডের হসপিটাল কিন্তু রয়েছে, তো সেটাকে যদি আমরা অপটিমালি ইউটিলাইজ করি তাহলে ঢাকা শহরে ধরেন টিবি সাইডটা যদি আমি শ্যামলীকে দেই আর বক্ষব্যাধি সাইডে আসলে অনেক রোগীর পরিমাণও বেড়েছে, রোগের জটিলতাও বেড়েছে, তাহলে দুইটা সেটাকে কাজে লাগানোর সময় এসেছে। আমি একেবারে শেষ প্রান্তে আমি 1 মিনিটে অধ্যাপক আলী হোসেন আপনার কাছে জানবো যে এপিএসআর 2024 নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, 2025-এর প্রস্তুতি কি আসলে শুরু হয়ে গেছে বা আপনারা আসলে এই একটা বছর ধরে কি করবেন? অলরেডি শুরু হয়ে গেছে। বাইরে আমাদের কাছে ইমেইল এসে গেছে, বলছে যে আমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য 25 সালে কি করা যাবে, নতুন নতুন আইডিয়া দেওয়ার জন্য। আচ্ছা, অলরেডি আমরা অনেকগুলো ইমেল পেয়ে গেছি বাই দিস টাইম, যে তোমরা কিছু আমাদেরকে আইডিয়া পাঠাও, আমরা কি করতে পারি 25 সালে, তোমরা কি কি করতে চাও। ওদের প্রিপারেশন তো বেশ লম্বা, 1 বছর ব্যাপী এই প্রিপারেশন চলবে এবং অলমোস্ট প্রতি সপ্তাহে ইমেইল করা শুরু করেছেন ওনারা। এবং আমি মনে করি যে এই যে ওদের দেখেন, ওদের যে ফোরসাইটনেস, নভেম্বরের প্রোগ্রাম হবে 2025-এ, আর 2024-এর নভেম্বর থেকে ওরা কাজ করছে, তার মানেটা কি? ডেডিকেশন, আর কিছু না। কিন্তু এই ডেডিকেশন কোত্থেকে আসে? বিকজ অফ দ্য ইন্সপিরেশন ফ্রম দ্য ওয়ার্ক। সে কাজ করে স্বীকৃতি পাচ্ছে, সেজন্য সে ইন্সপিরেশনটা পাচ্ছে। আর আমি এখানে কাজ করে স্বীকৃতি পাচ্ছি না, সেজন্য আমার ইন্সপিরেশন নাই, এই জন্যই আমরা এগোতে পারছি না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমরা নানা বিষয়ে আলোচনা করেছি, বা চমৎকার উত্তর দেওয়ার জন্য আপনাদের দুজনকে আবারও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন বিশ্বের দরবারে 40টি দেশের মধ্যে স্বীকৃতির জায়গায় 12তম দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে এবং স্বীকৃতি পেয়েছে, সেই সোসাইটির কাছে বা তাদেরকে যদি আমরা বাংলাদেশের এই বক্ষব্যাধির প্রকোপ মোকাবেলায় যদি সরাসরি কাজে না লাগায়, সরাসরি এই অর্থে বলছি যে এনজিও বা অন্য কেউ যেভাবেই তাদেরকে কাজে লাগাক না কেন, যদি সরকার নিজে মনে না করে যে আমরা তাদের কাছ থেকে কি পেতে পারি, তাহলে এই বক্ষব্যাধি রোগ নিয়ন্ত্রণের হয়তো আমরা অনেক পলিসি, সেমিনার, সিএমই নানা কিছু করব, কিন্তু আসলে রোগীরা সাফারার হতেই থাকবে। তো আমরা প্রত্যাশা করি নতুন বাংলাদেশে নতুনভাবে সব কিছু ঢেলে সাজানো হোক এবং যোগ্য যারা আছে তাদেরকে যথাস্থানে নিয়ে যাওয়া হোক এবং যে পলিসি নতুন নতুন আছে সেগুলো বাস্তবায়ন হোক। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।